হ্যালো, সব ভালো আছিস তো? বিবিধ প্রশ্ন বিবিধ প্রশ্ন 1 নম্বরে আছে 75.24 কেজি ইন্টু 3 গুণ 3 সমান ড্যাশ কেজি ড্যাশ হেক্টর মানে হেক্টোগ্রাম ড্যাশ গ্রাম না ডেকাগ্রাম। ঠিক আছে, এটাকে আমরা কি করব, প্রথমে গুণ করতে হবে। তো কীরকম গুণ করব দেখো, এখানে আমরা লিখব কেজি হেক্টর ডেকাগ্রা। এবার আমাকে এটাকে বসাতে হবে। এই যে দশমিকটা রয়েছে এটা যে এককে আছে তারপরে হবে, তার মানে এখানে তাহলে আগের যে 75টা 75টা একটাই ঘরে বসে যাবে, কারণ এর আগে আর কোনো ঘর নেই। আর বাকি যে দুটো ডিজিট রয়েছে, অঙ্ক রয়েছে 2 আর 4, এই 2 আর 4টা দুটো ঘরে বসবে, কারণ আমার এখানে ঘর আছে। এবার আমি একে গুণ করব 3 দিয়ে। 3 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাত থেকে 1, 3 2 6 1 7, 3 5 15, 5 হাত থেকে 1 22 হলো। তাহলে দেখো কি হলো, এটা হচ্ছে কেজি, তাহলে 225 কেজি, 7 হেক্টোগ্রাম, 2 ডেকাগ্রাম। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। হয়েছে। এবার নাম্বার 2তে যাব। নাম্বার 2তে আছে 3 কেজি 1 হেক্টোগ্রাম 4 গ্রাম। 3 কেজি 1 হেক্টর 4 গ্রাম সমান ড্যাশ ডেকাগ্রাম। হ্যালো, এখানে আমায় কি করতে হবে, বসাতে হবে। ঠিক ওরকমই লিখব, কেজি হেক্টর ডেকাগ্রা, তারপর হবে গ্রাম। এইবার কেজির ঘরে 3 বসলো, হেক্টরের ঘরে 1 বসলো, গ্রামের ঘরে 4 বসলো। তাহলে ডেকাগ্রামের ঘরটা ফাঁকা থাকবে? তা থাকবে না। এখানে কি বসাতে হবে? 0 বসাতে হবে। এইবার যে এককে আমাকে উত্তর দিতে হবে তারপরে একটা দশমিক, তাহলে ডেকাগ্রামে উত্তর দিতে হবে, তাহলে ডেকাগ্রামের পরে দশমিক। তাহলে কত হলো? 310.4 ডেকাগ্রাম। এটা হলো আমাদের অ্যান্সার, 2 নম্বর। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 0.65 টাকা ভাগ 13। এবার দেখো ভাগটা দেখে নাও, 0.65কে আমি 13 দিয়ে ভাগ করব, সমান ড্যাশ টাকা। প্রথমে দেখো 13 0 0। এইবার এই 6টাকে আমাকে নামাতে হবে। এই 6টাকে নামাতে গেলে এই দশমিকটিকে উঠিয়ে নিয়ে গিয়ে এখানে বসাতে হবে। প্রথমে দশমিকটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে এখানে বসাতে হবে, তবে আমাকে এই দশমিকের পরের সংখ্যাটা নামবে। এটা নামলো। এবার দেখো ডিভাইড হচ্ছে, হবে না, তার মানে এই 5টাকে সদ্য আমাকে আবার নামাতে হবে। তাহলে এই 5টাকে সদ্য নামাতে গেলে এখানে একটা 0 দিতে হয়, তাহলে দুটো নামলো। এইবার 13 5 65 মিলে গেল। তাহলে কত হলো? 0.05 টাকা হলো। কত? 0.05 টাকা। এটা হলো 3 নাম্বার। এইবার আমরা যাব 4 নম্বরে। 4 নম্বরে আছে ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ হচ্ছে 3টি বাহু দ্বারা, বাহু বা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ
তিনটি রেখাংশ দ্বারা বাহু বা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে কি বললাম? তিনটি বাহু বা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কেমন দেখে নাও, এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, আর এটা একটা রেখাংশ। এই তিনটে রেখাংশ দ্বারা সীমাবদ্ধ, এই যে একটা সীমাবদ্ধ মানে কোনোখানে ফাঁক নেই, দেখো এই যে চিত্রটা হলো বা ক্ষেত্রটা হলো, একে বলা হচ্ছে ত্রিভুজ। এখানে নাম দেব এ বি সি। তাহলে এখানে এ বি সি হলো ত্রিভুজ। ঠিক আছে, এটা হলো ত্রিভুজ। এটা হলো 4 নম্বর। এবার দেখো 5 নম্বরে আছে চতুর্ভুজ কাকে বলে। চতুর্ভুজ বলতে কি বোঝো? চতুর্ভুজ বলতে আমরা বুঝি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। 3টি বাহু দ্বারা ত্রিভুজ, 4টি বাহু দ্বারা চতুর্ভুজ। তাহলে লিখব 4টি বাহু বা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, 4টি বাহু বা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এর চিত্রটা কীরকম হবে? এর চিত্রটা হবে এই একটা লাইন রেখাংশ, এই একটা রেখাংশ, এই একটা রেখাংশ, এই একটা রেখাংশ। তাহলে 4টে রেখাংশ হলো সীমাবদ্ধ। এই যে ক্ষেত্রটা হলো এটাকে বলা হচ্ছে চতুর্ভুজ। আমি এরকম নাম দেবো এ বি সি ডি। নামটা কিন্তু পরপর হবে, একটা নির্দিষ্ট রাউন্ডে হবে। এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি হবে না, কিন্তু সবসময় একটা রাউন্ড হবে। যে কোনো রাউন্ডে, তুমি এই রাউন্ডেও লিখতে পারো, এই রাউন্ডেও লিখতে পারো, কিন্তু নামটা কখনোই এটা এ, এটা বি, তারপর এখানে সি, এখানে ডি এরকম হ্যাপাজার্ডলি হবে না। ঠিক আছে, তাহলে আমরা লিখব এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ। ঠিক আছে, 5 নম্বর হলো। এবার দেখো 6 নম্বরে আছে বৃত্ত কাকে বলে। বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্বে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্বে অবস্থিত বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে।
একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্বে অবস্থিত বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। কিরকম? এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এর থেকে সম দূরত্বে অবস্থিত বক্ররেখা এরকম। এই বিন্দু থেকে এই যে লাইনটা, এর প্রত্যেকটা জায়গার ডিস্টেন্সটা সমান হবে। এই যে লাইনটা রয়েছে, বক্র লাইনটা, বক্ররেখাটা, এর প্রত্যেকটা জায়গার ডিস্টেন্স সবসময় সমান হবে, তখন এটাকে বলা হবে বৃত্ত। এই বৃত্তের এই যে নির্দিষ্ট বিন্দু, এটাকে বলা হবে কেন্দ্র, এবং নির্দিষ্ট বিন্দুটিকে বলে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, বোঝা গেল? এটা ছবি। বেশ, এটা গেল 6 নম্বর। এইবার আমরা যাব নাম্বার 7-এ। নাম্বার 7-এ কি আছে? নাম্বার 7-এ আছে, 7 নম্বরে আছে সমান্তরাল সরলরেখা বলতে কি বোঝো? সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা হচ্ছে একই সমতলে দুই বা ততোধিক সরলরেখা একই সমতলে দুই বা ততোধিক সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করে সর্বদা সমান দূরত্ব বজায় রাখলে তাদের সমান্তরাল সরলরেখা বলে। সমান্তরাল সরলরেখা বলে। কি বললাম? একই সমতলে দুই বা ততোধিক সরলরেখা। এটা একটা সমতল, আমার খাতাটা একটা সমতল। এখানে আমি দুটো সরলরেখা আঁকছি, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা। এই দুটো সরলরেখা পরস্পরকে যত দূর বাড়াও, এদিকে বা এদিকে যত খুশি বাড়াও, এরা কখনো পরস্পরকে ছেদ করবে না। মানে এদের এই যে মাঝের দূরত্বটা, এই দূরত্বটা সব জায়গায় সমান থাকবে, তখন এই সরলরেখা দুটোকে বলা হবে সমান্তরাল সরলরেখা। এটা হচ্ছে এবি একটা সরলরেখা, এখানে পি কিউ একটা সরলরেখা। এই দুটো সরলরেখা কখনোই দেখো এরা ছেদ করবে না, এরা সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলবে, এদেরকে বলা হবে সমান্তরাল সরলরেখা। এর এক্সাম্পল হচ্ছে রেল লাইন। রেল লাইন দুটো যখন পাশাপাশি থাকবে, দেখবে তোদের প্রত্যেকটা দুটোর ডিস্টেন্স কিন্তু সবসময় সমান থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে লিখব এখানে এ বি এবং পি কিউ সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, নেক্সট 8 নম্বর। 8 নম্বরে আছে স্থূলকোণ কাকে বলতে কি বোঝো? স্থূলকোণ হচ্ছে যে কোণের মান, স্থূলকোণ হচ্ছে যে কোণের মান
90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম, তাকে স্থূলকোণ বলে। তাহলে কি বললাম, যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম তাকে স্থূলকোণ বলে। যেমন দেখো, এটা 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 হচ্ছে একটা কোণ এ বি সি। এই যে কোণটা, এটা হচ্ছে স্থূলকোণ। এটা 90 ডিগ্রি থেকে বেশি, আবার 180 ডিগ্রি থেকে কম। তাহলে লিখব এখানে এ বি সি হলো স্থূলকোণ। এটা 4 নম্বর। এবার আমি 9 নম্বরে যাব। 9 নম্বরে আছে 5 মিটার বর্গ এবং 5 বর্গ মিটারের পার্থক্য। 5 মিটার বর্গ, 5 মিটার বর্গ এর মানে কি? এর মানে হচ্ছে 5 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। 5 মিটার বর্গ মানে হচ্ছে 5 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এটা সমান হচ্ছে 5 × 5 বর্গ মিটার সমান হচ্ছে 25 বর্গ মিটার। ঠিক আছে, এবার বলে যে পার্থক্য। পার্থক্য হচ্ছে, পার্থক্য সমান হবে, এটা মানে হচ্ছে 25 বর্গ মিটার বিয়োগ 5 বর্গ মিটার সমান হচ্ছে 20 বর্গ মিটার। এটাই পার্থক্য, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট নাম্বার 10। নাম্বার 10-এ আছে, 10-এ আছে 66কে কত প্রকারে, 66কে কত প্রকারে দুটি পূর্ণ সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা যায়? 66কে কত প্রকারে দুটি পূর্ণ সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা যায়? তাহলে দেখো, 66 সমান হবে 1 গুণ 66, দুটি পূর্ণ সংখ্যা। আবার কি 2 গুণ 33, এটাও পূর্ণ সংখ্যা। 3 গুণ 22, এটা একটা। আর হবে 6 গুণ 11। এই যে এটা একটা উপায়, দুটো উপায়, তিনটে উপায়, চারটে উপায়। এই 4টি উপায়ে 66কে দুটি সংখ্যা, পূর্ণ সংখ্যার যোগফল রূপে, গুণফল রূপে প্রকাশ করা যায়। গুণফল রূপে প্রকাশ করা যায়। তাহলে আমরা অ্যান্সার লিখব, অতএব নির্ণেয় 4টি উপায়ে প্রকাশ করা যায়। এটা হলো আমাদের অ্যান্সার। হয়ে গেল 10 নম্বর। এবার হচ্ছে 11 নম্বর। 11 নম্বর আছে, একজন লোকের মাসিক আয় 21,000 টাকা, সে তার 5 দিনের আয় 7 দিনে খরচ করে, কত দিনে তার 10,000 টাকা জমবে? তাহলে মাসিক আয় মানে কি? 1 মাস। 1 মাস মানে হচ্ছে কত? 30 দিন। 30 দিনের আয় হচ্ছে 21,000 টাকা। তাহলে 1 দিনের আয় কি হবে? 21,000 ভাগ 30 সমান 700 টাকা। এটা হচ্ছে 1 দিনের আয়।
এবার আমাকে বের করতে হবে 5 দিনের আয় কত। 5 দিনের আয় হবে 700 ইন্টু 5 সমান হচ্ছে 3500 টাকা। এই 5 দিনের আয়টাই হচ্ছে আমার 7 দিনের খরচ। তাহলে এবার লিখব 7 দিনের খরচ সমান হচ্ছে 3500 টাকা। তাহলে আমার একদিনের খরচ কত? একদিনের খরচ হবে 3500 ভাগ 7 সমান হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে একদিনের খরচ, আর আমার একদিনের আয় হচ্ছে 700 টাকা। তাহলে একদিনের সঞ্চয় কত হবে? অতএব একদিনের সঞ্চয় সমান হবে 700 বিয়োগ 500 সমান 200 টাকা। এটা হচ্ছে একদিনের সঞ্চয়। এবার আমায় কি বলেছে? বলেছে কত দিনে তার 10,000 টাকা জমবে। তাহলে একদিনে জমে 2,000 টাকা, 200 টাকা। তাহলে 10,000 টাকা কত দিন জমবে? তাহলে অতএব 10,000 টাকা জমবে, মানে সঞ্চয় হবে আর কি, সমান 10,000 ভাগ 200 সমান হচ্ছে 50 দিনে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার লিখব। অতএব নির্ণেয় 50 দিনে তার 10,000 টাকা জমবে। এটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হবে নাম্বার 12। নাম্বার 12 আছে 149কে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা 149কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমেই 149 থেকে 6 বিয়োগ করতে হবে। প্রথমেই 149 থেকে 6 বিয়োগ করব, তাহলে হবে 143। এইবার একে মৌলিক সংখ্যা বের করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ 11 দিয়ে যাবে, 13 হবে, আর কিছু দিয়ে যাবে না। তাহলে 11 ইন্টু 13, তাহলে সংখ্যা দুটো হবে 11 আর 13। কারণ 11 আর 13 দুটোই হচ্ছে 6-এর থেকে বড়। যদি 6-এর থেকে ছোট কোনো সংখ্যা থাকতো তাহলে সেটাকে বাদ দিতে হতো। যদি 6-এর থেকে ছোট কোনো সংখ্যা থাকতো তাহলে তাকে বাদ দিতে হতো। তাহলে আমাদের অ্যান্সার হবে এটাই। অতএব নির্ণেয় মৌলিক সংখ্যাগুলি হলো 11 এবং 13। এটা 12 নম্বর। এবার যাব 13 নম্বর। 13 নম্বর হচ্ছে 8 মিটার ও 15 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? তাহলে আগে 8 মিটার আর 15 মিটার বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। তাহলে লিখব 8 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে 8 ইন্টু 8, 64 বর্গমিটার হলো। আবার 15 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে 15 গুণ 15 সমান হচ্ছে 225 বর্গমিটার। ঠিক আছে, এইবার এই দুটোর ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে একটা বড় বর্গক্ষেত্র। তাহলে বড়
লিখছি বড় বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হবে 225 যোগ 64, 289 বর্গ মিটার হলো, 289 বর্গ মিটার। এবার এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, পরিসীমা চাই, তার মানে আমাকে বাহু বের করতে হবে। তাহলে অতএব বাহু সমান হবে 289 এর বর্গমূল, এটা হবে 17 মিটার হলো। এবার আমাদের কি চাই? পরিসীমা। এবার লিখব অতএব পরিসীমা সমান হবে 4 গুণ বাহু সমান 4 গুণ 17 সমান হচ্ছে 68 মিটার হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে লিখব অতএব পরিসীমা, অতএব নির্ণেয় পরিসীমা 68 মিটার হবে। এটা হলো অ্যান্সার। এটা হলো 13 নম্বর। এবার আমরা যাব 14 নম্বর। 14 নম্বর আছে একটি বর্গাকার ও একটি আয়তাকার বাগানের পরিসীমা সমান। একটি বর্গাকার ও একটি আয়তাকার বাগানের পরিসীমা সমান। আয়তাকার বাগানের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। আয়তাকার বাগানের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। যদি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 48 মিটার হয় তবে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত? তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য আয়তাকার বাগানের দৈর্ঘ্য 48 মিটার। তাহলে প্রস্থ কত? প্রস্থ সমান হবে দৈর্ঘ্যের 1/3, 48 গুণ 1/3 সমান 16 মিটার। এইবার কি করতে হবে? এর পরিসীমা বের করতে হবে। তাহলে অতএব পরিসীমা পরিসীমা সমান হবে 2 গুণ 48 যোগ 16, 2 গুণ দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান হচ্ছে 2 গুণ 64 সমান হচ্ছে 128 মিটার। এটা হচ্ছে পরিসীমা। এবার এই আয়তাকার বাগানটার পরিসীমা যা, বর্গাকার বাগানটার পরিসীমাও তাই। তাহলে অতএব বর্গাকার বাগানের পরিসীমা সমান হবে 128 মিটার। আমার চাই কি? বর্গাকার বাগানের ক্ষেত্রফল। তাহলে বর্গাকার বাগানের বাহু চাই প্রথমে। তাহলে অতএব বাহু সমান হবে 128 ভাগ 4, পরিসীমা ভাগ 4 সমান হচ্ছে 32 মিটার হলো। এবার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফল সমান হবে 32 গুণ 32, বাহু গণিত বাহু। এটা দুটো গুণ করলে আমরা পাবো, এই দুটো গুণ করলে হবে 1024 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের এই বর্গাকার বাগানটার ক্ষেত্রফল। তাহলে আমরা অ্যান্সার লিখব অতএব নির্ণেয় বর্গাকার বাগানের
ক্ষেত্রফল 1024 বর্গ মিটার। এটা গেল 14 নম্বর অ্যান্সার। এইবার আমরা আছে 15 নম্বর। 15 নম্বরে আছে একটা সরল বা সিম্পলিফাই। 15 নম্বরে কি আছে? সরল। কি আছে দেখো, আছে 3 পূর্ণ 5-এর 6 ভাগ 11 পূর্ণ 1-এর 2 গুণ 13-র 15 ভাগ 26-এর 35 এর 1 পূর্ণ 2-এর 3 এর 1 পূর্ণ 1-এর 6। প্রথমেই আমরা কি করব? প্রথমেই সবগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ করে নেব। এটা হবে 23-এর 6 ভাগ 23-এর 2 গুণ 13-র 15 ভাগ 26-এর 35 এর 5-এর 3 এর 7-এর 6। সব ভেঙে নিলাম। এবার কি করব দেখো, 23-এর 6 প্রথমটা যা আছে তাই থাকবে, ভাগ চিহ্নটা কি হয়ে যায়? গুণ চিহ্ন হয়ে যায়, পরের সংখ্যাটা কি হয়ে যায়? উল্টে যায়। হলো, পরে গুণ আছে, এটা যেমন আছে তেমন থাকবে, তারপরেরটা ভাগ আছে ওটা গুণ হয়ে যাবে 35-এর 26। এবার একটা জিনিস তোমরা বলে রাখি, ভালো করে শোনো, এই ভাগ চিহ্নের পরে যদি এর থাকে তাহলে এই এর পরের যে সংখ্যাগুলো আছে সেগুলো উল্টে যাবে। ভাগ চিহ্নের পরের যে সংখ্যাটা যেমন উল্টে গেল, তেমনি এর পরের সংখ্যাটাও উল্টে যাবে। তাহলে দেখো, এটা 5-এর 3 ছিল, 3-এর 5 করলাম, 7-এর 6 ছিল, 6-এর 7 করলাম। তাহলে কি বললাম? যদি ভাগ চিহ্নের পরে এর থাকে তাহলে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যেমন উল্টে যায়, তেমনি এর পরের সংখ্যাগুলো গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে। কিন্তু এখানে অন্য কোনো সংখ্যা থাকলে, চিহ্ন থাকলে কিন্তু হতো না। যদি এখানে গুণ চিহ্ন বা যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকতো তাহলে এটা কিন্তু হতো না। শুধুমাত্র ভাগ চিহ্ন থাকলেই এটা হবে। এবার কাটাকাটি করো, এটা এটা কেটে গেল, এইটা কেটে দাও, এটা কেটে 2 হবে, এই 2 কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে 5 লেখো, এইটা কেটে দাও, এইটা কেটে দাও, এইটা কেটে 1 লেখো, এটা কেটে 5 লেখো। তাহলে উপরে কি আছে? উপরে আছে 1 আর নিচে আছে 5। এটা হলো সিম্পলিফায়ার অ্যান্সার। যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই ছিল। এবার তোমরা করেছো নিশ্চয়ই এতক্ষণ, কতটা করেছো, যেগুলো পেরেছো করেছো, যেগুলো পারোনি সেগুলো ভিডিওটা দেখে তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে? আর যদি বুঝতে না পারো আমাকে ফোন করবো, তো প্রতিদিনই বলি, ঠিক আছে? চলো আজকে এ পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে